2025 সালে অক্টোবর নভেম্বরে গিয়ে বিধানসভা নির্বাচন, 2026 সালে তামিলনাড়ুতে নির্বাচন, বাংলায় নির্বাচন, গুজরাটে নির্বাচন, 27 ভোট রয়েছে, 28 ভোট রয়েছে, 29 লোকসভা। ভোট এলেই আমরা একজন লোককে খুব ভালোভাবে দেখতে পাই, ভোট এলেই দেখা যায়। তিনি হচ্ছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি, হায়দ্রাবাদে বাড়ি। আপনারা সবাই এতদিন জেনে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে কয়েক হাজার একর সম্পত্তির মালিক তিনি। লন্ডন থেকে পাশ করে আসা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি নিজেই। এই আসাদুদ্দিন ওয়াইসি হচ্ছেন বিজেপির হাম। যখন যেখানে নামানোর দরকার বিজেপি ঠিক আসাদুদ্দিন ওয়াইসিকে নামিয়ে দেবে। এদিকে আসাদুদ্দিন ওয়াইসি রাজনীতির খেলাটা খুব ভালো বোঝে, যে যখন বিজেপির গালমন্দ করতে হবে তখন এমন ভাবে গালমন্দ করবে মনে হবে যেন তিনি একেবারে কট্টর মুসলমান, তার মতন মুসলিম পন্থী আর কেউ নেই, মুসলমানদের ভালো একমাত্র তিনিই চাইছেন, আর কেউ না। ঠিক যেভাবে তেলেঙ্গানার ভোটে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপিকে খানিকটা হলেও সুবিধা করে দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। কংগ্রেস মেজরিটি নিয়ে তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছিল। বিহারে আবার তিনি নেমে পড়েছেন। 2020 সালের ভোটে বিহারে 5টা আসন তিনি পেয়েছিলেন, তার মধ্যে 4টে আসন ওই মিম থেকে 4 জন বিধায়ক মিম থেকে যোগ দিয়েছেন আরজেডিতে, অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল আরজেডিতে। একজন এখনো পর্যন্ত তিনি মিমে রয়ে গেছেন, অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির দলেই রয়ে গেছেন। যিনি রয়ে গেছেন তিনি আবার বিহার মিমের রাজ্যের সভাপতি। লোকসভা নির্বাচনে দেখা গেল যে 11টা আসনে আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থী দিয়েছেন, একটাও জেতেননি। কিন্তু কি করেছিলেন? যেটা করেছিলেন সেটা হচ্ছে কংগ্রেস এবং আরজেডিকে হারানোর জন্য তিনি সমস্ত পথ তৈরি করেছিলেন। কারণ বিহারে কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ এইগুলো নিয়ে হচ্ছে সীমাঞ্চল। এই সীমাঞ্চলের একটা বড় ভোটার হচ্ছে মুসলমান। বিহারে এমনিতে 17% মুসলিম ভোট রয়েছে, কিন্তু উত্তর দিনাজপুর, শিলিগুড়ি লাগোয়া এই অঞ্চলগুলিতে মুসলমানের সংখ্যা বেশি। আর সেখানেই ওয়াইসি দল প্রার্থী দিয়ে কংগ্রেস এবং আরজেডিকে পরাজিত করেন। কেন করেন? তার কারণ হচ্ছে যাতে বিজেপি সহজে জয় পায়। যে 11টায় আসাদুদ্দিন ওয়াইসির দল লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন, সেই 11টার মধ্যে একমাত্র কিষানগঞ্জে কংগ্রেস জয়ী হয়েছে। কারণ আসাদুদ্দিন ওয়াইসির ধোঁকা কিষানগঞ্জের মুসলমানরা বুঝতে পেরেছিলেন। বাকি জায়গাগুলোতে আসাদুদ্দিন ওয়াইসিকে ভোট দিয়েছেন কংগ্রেস এবং আরজেডি প্রার্থীকে তিনি পরাজিত করার জন্য সহজ পথ তৈরি করে দিয়েছেন বিজেপিকে। এই 11টা কেন্দ্রের মধ্যে 4টে কেন্দ্র হচ্ছে এখন বিজেপির দখলে, 6টা কেন্দ্র হচ্ছে নীতিশ কুমারের দল জেডিইউর দখলে, আর একটা হচ্ছে কংগ্রেসের দখলে। ভাবুন, যে আসাদুদ্দিন ওয়াইসি কয়েকদিন আগে এসেছিলেন, যাকে মুসলমানরা ভাবে যে তিনি হচ্ছেন মুসলমানদের মসিহা, তিনি এমন ভাবে বলেন যে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তিনি বোধহয় সামনে পেলে যা ইচ্ছা তাই একটা করে ফেলেন। আবার বিধানসভা নির্বাচনের আগে আবার তিনি আসরে নেমে পড়েছেন। কেন?
ওই সীমাঞ্চলে আবার প্রার্থী দেবেন ইতিমধ্যেই ঘোষণা করেছে। আর সেখানে গিয়ে তিনি কি বলছেন, সেখানে গিয়ে তিনি বলছেন আমি হলাম মুসলমান মুসলমান মুসলমান। দেখো আমার মতন মুসলমান আর ভারতবর্ষের বুকে একজন নেই, একজন ভারতবর্ষের বুকে পাবেন না। ঠিক যেটা করেন এ রাজ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসাদুদ্দিন ওয়াইসি আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর মধ্যে আমি কোনো অমিল খুঁজে পাই না। দুজনই একই ধরনের রাজনীতি করেন। যে পাত্রে রেখে দেবেন ঠিক সেই পাত্রের আকার ধারণ করবে দুজনই। একজন কখনো কখনো তৃণমূল কংগ্রেসকে তোপ দেখে বলেন বামের এক থেকে ভালো ছিল। আসলে ওটা হচ্ছে একটা খেলা, এটাও সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা খেলা। আর বিজেপিকে ভোট পাইয়ে না দিয়ে মুসলমান ভোট নিজেদের দখলে নিতে পারলে কংগ্রেস যে ভোট কম পাবে সেটা আসাদুদ্দিন ওয়াইসি খুব ভালোভাবে বোঝেন। এই একই খেলাই করেন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল। সীমাঞ্চলে তিনি আবার ঘোষণা করেছেন যে আমি কংগ্রেসের সঙ্গে যাব কি, কংগ্রেস তো আমাকে নেয় না। আমি তো চেয়েছিলাম আইএনডিএ জোটে যেতে, কিন্তু কংগ্রেস আমাকে আইএনডিএ জোটে চায় না। এমনকি আইএনডিএ জোটের অধিকাংশ দল আমাকে তাদের জোটে চায় না, তাই আমি যাই না। তাহলে আমার এককভাবে লড়তে হবে। আরে মশাই, আপনাকে যদি এককভাবে লড়তে হয় তাহলে হিন্দু এরিয়ায় গিয়ে লড়ুন না, যদি আপনার ক্ষমতা থেকে থাকে। আপনি যাচ্ছেন কোথায়, কাদের ভোট আপনি খুব ভালোভাবেই জানেন যে আপনি জীবনে কোনোদিন এর বাইরে কোনোদিন জিতে আসতে পারবেন না কোনো রাজ্য থেকে। তা সত্ত্বেও আপনি বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, আরএসএস কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি ভোট কাটুয়া, আপনি ভোট কেটে নেন। ঠিকই যে কারণে কর্ণাটকেও একই অবস্থা হয়েছিল। কর্ণাটকে কংগ্রেসের ভোট কাটার জন্য আপনি নেমে পড়েছিলেন। মহারাষ্ট্র একই অবস্থা আছে, যেখানে মুসলমান ভোট আপনি একটু দেখবেন বেশি বেশি আছে, সেখানে আপনার সাপের জীবের মতো আপনার জীব লক 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 করবে। তার কারণ আপনি ভাববেন ওইখানে যদি ভোট আমি কেটে নিতে পারি তাহলে বিজেপির জীবও লক লক করবে। আসলে আপনার জীব আর বিজেপির জীব, দুটো জীব একত্রিত হয়ে গেছে। আসাদুদ্দিন ওয়াইসি খুব ভালোভাবেই জানেন বিহারের সীমাঞ্চলে তিনি ভোট কেটে নেবেন। অন্য জায়গাতেও তিনি বলেছেন এবার আমি 243টা আসনে প্রার্থী দেবো। হ্যাঁ, তিনি 243টা আসনে প্রার্থী দেবেন। কেন? যেখানে 5% 6% মুসলমান ভোট আছে, সেই ভোটগুলো যাতে আপনি ওই মিমে পান। কারণ মনে রাখতে হবে যে বিহারের মুসলমান, তেলেঙ্গানার মুসলমান, অন্ধ্রপ্রদেশের মুসলমান, কেরলের মুসলমান, তামিলনাড়ুর মুসলমান, মহারাষ্ট্রের মুসলমান একটু আলাদা। এই মুসলমানগুলোর থেকেও বিহারের মুসলমান, উত্তরপ্রদেশের মুসলমান কিন্তু একেবারেই আলাদা। তারা ধর্মান্ধ। আর আপনি যদি একবার টুপি পরে মুখে দাড়ি নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারেন আমি হলাম দেখুন মুসলমানদের মসিহা, তাহলে আপনার পায়ের তলায় সবাই পড়বেন আর তারা ভোট বাক্সে গিয়ে আপনাকেই ভোট দেবে। আর আপনি কি করবেন? আপনি তখন বিজেপির ছাতার তলায় গিয়ে দাঁড়িয়ে পড়বেন, দেখুন আপনি আমার হায়দ্রাবাদের 1000 একর জমি বাঁচিয়ে রাখুন, আমি এভাবেই ভোট কেটে আপনাকে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় রাখবো। ঠিক এজন্যই আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পরিষ্কার করে বলে দিয়েছেন, বলেছেন আমি জুন মাসের 6 তারিখে আইএনডিআইএ জোটের বিভিন্ন দলকে নিয়ে একটা বৈঠকে বসতে চাই। কারণ 2026 সালের ভোট রয়েছে। এই সময় দাঁড়িয়ে এবার তামিলনাড়ু গোটা দেশের মধ্যে যেভাবে উন্নয়ন করেছে তাতে তামিলনাড়ু নজির তৈরি করেছে। কেন্দ্রীয় সরকার রিপোর্টে তাই বলছে, তামিলনাড়ুতে সব থেকে বেশি হেভি ইন্ডাস্ট্রি এসছে, অর্থাৎ ভারী কারখানা তৈরি হচ্ছে, এবং তামিলনাড়ুর মানুষ সেই সমস্ত ভারী কারখানায় সব থেকে বেশি করে কাজ পাচ্ছেন, যেটা আগে পেতেন না। এটা স্ট্যালিনের একটা
বড় জায়গা। স্ট্যালিন এইটাকে ভাঙিয়ে সামনের 5 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করছে। স্ট্যালিনকে সমর্থন করছে কে? কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, কামাল হাসানের দল। কামাল হাসান এখন এমকে স্ট্যালিনের দলের সঙ্গেই গেছেন, আপনারা জানেন ইতিমধ্যে। কিন্তু স্ট্যালিন পরিষ্কার বলে দিয়েছেন, আমি জুন মাসে বৈঠকে বসবো। বারবার ওই আইএনডিআই জোট পরাজিত হচ্ছে, এই কথাটা শুনতে ভালো লাগছে না। যারাই কেবলমাত্র পজিটিভ ভূমিকা নেবে, অর্থাৎ সত্যিকারের যারা আইএনডিআই জোটের হয়ে কাজ করবে, তারাই কেবলমাত্র আইএনডিআই জোটে থাকবে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি 6 তারিখে সেই সমঝোতা ঠিকঠাক হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর আইএনডিআই তে থাকবেন না। ওই একই রকম ভাবে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন, এবার যাই হোক না কেন 2029 সালের নির্বাচনের আগে 3 বছর আগে থেকেই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। বিহার হলো তার অ্যাসিড টেস্ট। বিহারে ইতিমধ্যে আন্তর্জাতিক টিভি চ্যানেলগুলো, আমি এর আগেও বলেছি দ্য ফায়ারের নাম, যে তারা যে সমীক্ষা প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে এবার বিহারে 150 থেকে 160টার কাছাকাছি আসন পেয়ে বাম, কংগ্রেস, আরজেডি জোট ক্ষমতায় আসতে পারে। সেখানে বিজেপি এবং নীতিশ কুমারের দলের ভাগ্যে চিনতে পারে খুব বেশি হলে 80 থেকে 85টা আসন, যেটা গতবার বিজেপি পেয়েছিল এককভাবে প্রায় 80টা আসন, এখন আরজেডি দখলে রয়েছে প্রায় 84টা আসন। দেখুন, এই যে ভাবনা, এই যে রিপোর্ট, এই রিপোর্ট প্রকাশের পর থেকেই কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অন্যরকম ভাবনা শুরু হয়েছে। কি সেই ভাবনা? যদি 2026 সালের বাংলা এবং গুজরাট নির্বাচনের আগে বা তামিলনাড়ু নির্বাচনের আগে বিহারে এনডিএ জোট, অর্থাৎ বিজেপি, জেডিইউ, চিরাগ পাসওয়ানের দল, সব মিলিয়ে যে জোট আছে, সেই জোট যদি পরাজিত হয়, তাহলে কিন্তু মানুষ গুজরাট এবং বাংলায় আবার অন্যরকম ফল দেখাবে। গতবার ছিল না, এবার বিকাশশীল ইনসান পার্টি বিহারের সঙ্গে জোটে গেছে, আরজেডির সঙ্গে। তাদেরও আদিবাসী নিচু তলায় প্রচুর সমর্থন রয়েছে। সুতরাং বিহার ভোট এবার গুরুত্বপূর্ণ বলেই আগে থেকেই হায়দ্রাবাদ থেকে আমদানি করে আসাদুদ্দিন ওয়াইসিকে প্রায় 6 মাস আগে নামিয়ে দিয়ে ফেলেছেন কিন্তু নরেন্দ্র মোদী। আসাদুদ্দিন ওয়াইসি 2020 সালে যখন ভোটে লড়েছিলেন বিহারে, তখন মাত্র 20 দিন আগে তিনি প্রচার করতে শুরু করেছিলেন এবং প্রার্থী দিয়েছিলেন। এবার 6 মাস আগে থেকেই শুরু করেছেন। নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন তাকে যে তুমি ভাই যাও, ভিত তৈরি করো, ওই যে 17% ভোট আছে ওর মধ্যে অন্তত 6 থেকে 7% ভোট আমার তোমার দলের চাই, নতুবা বিজেপি পরাজিত হবে এবং পরাজিত হবে। নমস্কার।